ডোডো এখন বাবার কোলে উঠে বসে আছে। বাবার মুখের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। বাবাকে সে অনেকগুলো দিন পর দেখছে। আইজা আম্বিয়া বেগমকে বলল, আম্মা দেখো ভাইয়াকে কিভাবে দেখছে। আম্বিয়া বেগম হাসলেন। আজলান ফোনে কথা বলছে, ডোডো ফোনটা কেড়ে নেওয়ার পায়তারা করছে। বাবার তার সাথে কথা না বলে কেন ফোনে কথা বলবে? রাতের খাবারের বন্দোবস্ত চলছে রান্নাঘরে। শায়লা এক হাতে রান্নাঘর সামলাতে পারলেও তিথি আসার পর থেকে তার কাঁধ থেকে কাজের ভার হালকা হয়ে গেছে। বরং সে এই কটা দিন ভীষণ আনন্দে কাটিয়েছে বাংলোয়। 1 মাসের বেতন নিয়ে সে চলে যাবে মাস শেষে। স্যারেরাও মনে হয় তাদের বাড়ি ফিরে যাবে। জারিফ হসপিটাল থেকে আনা যাবতীয় সব জিনিসপত্রগুলো গাড়ি থেকে নামিয়ে বাংলোয় নিয়ে এলো। আজলান ফোন রেখে বলল, হয়েছে, ওখানে রাখো, বাকিটা আইজা সামনে নেবে। জারিফ বলল, আর একটা ব্যাগ আছে, ওটা নিয়ে আসছি। জারিফ বেরিয়ে গেল। তাকে ইস্যু করে এত কাহিনী ঘটে গেছে, সে এইসব ব্যাপারে জানে না। আইজা তাকে কিছু বলেনি। সেদিন ঘটনাস্থল হতে স্যারের এক সহকর্মী প্রথম ফোনটা তাকে করেছিল। হয়তো নাম্বারটা স্যারের কল লিস্টের শুরুতেই ছিল, নয়তো স্যার বলেছে। আর তারপর জারিফ এক মুহূর্ত অপেক্ষা করেনি। চট্টগ্রাম মেডিকেল হসপিটালে ভর্তি করানোর 8 দিনের মধ্যে আজলানের শরীরের অবস্থা একটু উন্নতি ঘটলে জারিফ তাকে সেন্ট্রাল হাসপাতালে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করায় এক্সট্রা কেয়ারের জন্য। এই যাত্রায় স্যার বেঁচে গিয়েছে, তবে লাংস এখনও দুর্বল। প্রপার ট্রিটমেন্ট নিতে হবে আর রেস্টে থাকতে হবে আরও 1.5-2 মাস। কিন্তু সেটা আপাতত হয়ে উঠবে কি না স্যারই জানে না। আজ রাতটা বাংলোয় কাটিয়ে দিয়ে কাল সকাল সকাল বাড়ি ফিরে যাবে সে। তার দায়িত্ব শেষ। বাবা ছেলের মান অভিমান ভেঙেছে অনেক আগে। একমাত্র ছেলেকে জান প্রাণ দিয়ে হলেও সুস্থ করার লড়াইয়ে নেমেছিলেন আফতাব শেখ। ছেলের এমন দুর্দশার কথা শুনে সকল দ্বন্দ্ব ভুলে উদ্ভ্রান্তের মতো তিনি ছুটে গিয়েছিলেন হাসপাতালে। বেডের শাহিত মরণাপন্ন ছেলের মুখ দেখে তৃতীয়বার ভাবার ফুরসত পায়নি যে এই ছেলের সাথে বহুদিন ধরে ওনার দ্বন্দ্ব চলছিল। মৃত্যুর ভয় কত সহজ করে দেয় সব কিছু। সবাইকে চা খেতে দেখে ডোডোর কাড়াকাড়ি করছে। আজলানের চা সিগারেট এসব খাওয়া বারণ। যদিও সে জীবনেও সিগারেট নামক জিনিসটা ছুঁয়েও দেখেনি, কিন্তু আফতাব শেখকে সিগারেটখোর বলা যায়। আম্বিয়া বেগম পই পই করে বারণ করে দিয়েছেন সিগারেটের ধোঁয়া গন্ধ কোনোটাই যেন ওনার ছেলের নাকে না যায়। আইজা ডোডোকে চা খাওয়ানোর জন্য কোলে নিয়ে নিল। কি তৃপ্তি নিয়ে চা খাচ্ছে সে। আজলানের মনেই ছিল না সে এভাবে চা খেতে পছন্দ করে। আইজা চামচে ফু দিচ্ছে, খাওয়ার আগে সে চামচ ওভাবে ফু দিচ্ছে। আইজা হেসে খুন, পুরো বাদর একটা। খোশ গল্পের মধ্যে ডোডোর অসুস্থতার কথা উঠল। তাকে হসপিটালে ভর্তি করাতে হয়েছে শুনে আজলান খানিকটা খ্যাপাটে স্বরে বলল, এত ঠান্ডা লেগে গেল কি করে? তাহেরা বেগম বললেন, বাচ্চাদের ঠান্ডা লাগা স্বাভাবিক, মায়েদের ভীষণ সতর্ক থাকতে হয়। সেখানে ওর মা ছিল না, ঠান্ডা লেগে যাওয়া অসম্ভব কিছু না। আফতাব শেখ কথা বলে উঠলেন। এবার বললেন, জন্মের পর থেকে ওর শরীর শুকোয়নি তেমন, এখন এসে শুকিয়েছে, তুমি অস্বীকার করতে পারবে না। আম্বিয়া বেগম বললেন, যা হয়েছে তা নিয়ে কথা বলে আর লাভ আছে? তুই একটু ঘুমাবি আব্বা? আজলান বসা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলল, না, তবে কাজ আছে। আম্বিয়া বেগম তীব্র প্রতিবাদ করে বলল, বউ ঘরদোর সব সাফ করেছে আজ, খবরদার কোনো কিছুতে হাত দিবি না আজলান, সব সময় অবাধ্য হোস না। আজলান হা করে চেয়ে রইল। মা বুঝে গেল কি করে। আইজা বলল, হ্যাঁ ভাইয়া, আমি আর ভাবি মিলে সব ঝেড়ে মুছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আফতাব শেখ বললেন, তোমার শরীরের উপর দিয়ে যাতে প্রেশার না পড়ে, সবসময় নিজের মর্জি মাফিক চলা যায় না। আজলান ঘরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে আবার থেমে গিয়ে জারিফকে বলল, আমি না বলা অবধি কোথাও যাবে না। জারিফ মাথা নাড়ালো।
আইজা তার কোলে ডোডোকে দিয়ে বলল। পুপি কাজে যাই কেমন? ডোডো আঙ্গুল তুলে বলল। আম্মা, আইজা তার নাক টিপে দিয়ে বলল। আপনার আম্মা কাজ করছে, যাই দেখে আসি। জারিফ বলল। আমাকে কাল চলে যেতে হবে, স্যারকে একটু বুঝিয়ে বলবেন। আইজা মাথা নেড়ে বলল। আমাকে বলবো? আজলান ঘরে গিয়ে বিছানায় বসলো। ঘরটা পরিপাটি করে রাখা হয়েছে। ডোডোর দোলনা, খেলনা, বেবি ওয়াকার, কাপড় চোপড়, ওষুধের বক্স ছাড়া আর কিছুই ঘরে দেখা যাচ্ছে না। এই বাংলোর পেছনটা জঙ্গলের মতো। ঝিঝি পোকার ভারী ডাক কান ঝালাপালা করে দেওয়ার মতো। এখন কোনো ব্যাঙগুলো যোগ দিয়েছে। জানালাটা বন্ধ, মশার কারণে বোধহয় বন্ধ করে দেওয়া হয়েছে। সে উঠে জানালাটা খুলে দিল। দমকা হাওয়া ঢুকে পড়ল ঘরে। আজলান ফোঁস করে একটা ভারী নিঃশ্বাস ফেলে অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। তার মধ্যে ঘরে কেউ একজন এমনভাবে এলো যেন মেঝেতে পায়ের ধুলো না পড়ে, এমনভাবে গেল যেন পায়ের শব্দ না হয়। ঠিক এইভাবে হাসপাতালের কেবিনেও এমন একজোড়া পা আসা যাওয়া করত, যা আজলান শেখের জানার কথা নয়। রাতের খাবারের বেশিরভাগই ঝাল কম দিয়ে রান্না করা হয়েছে। গত 14 দিন বাংলোতে যেভাবে রান্না করেছে ঠিক সেই নিয়মে। চিংড়ি মাছটা বেশ ঝাল করে রেঁধেছে তিথি, কারণ আজলান চিংড়ি মাছ খায় না। তার মতে চিংড়ি মাছ নয়, পোকা, জলজ অমেরুদণ্ডী প্রাণী। তাছাড়া চিংড়িতে হাজার রকমের অ্যালার্জি। সে ঘৃণা করে চিংড়িকে। তাই তিথির মনে হলো চিংড়িটা সে নিজের মতো রাখতে পারবে। বাকি সব রান্না শায়লা রেঁধেছে। তিথি এটা ওটা বাড়িয়ে দিয়েছে। আজলান তেল মশলা বেশি খেতে পছন্দ করে না। আগেও কম খেত, এখন আরও কম। অপরদিকে তিথির পছন্দ তেলে চটচটে মাছ ভাজা। মাছ মাংসের উপর তেল না ভাসলে, লাল মরিচ আর পেঁয়াজ মশলায় মাখা ঝোলঝাল না হলে খাবার তার মুখে রোচে না। আম্বিয়া বেগমও আগে এমন খেতেন, ছেলের জন্য পছন্দ বদলে ফেলেছিলেন। এখন তিথি রান্না করলে তা বেশ আরামে খান। যদিও তিথির রান্না খুব কম খাওয়া হয়েছে, কিন্তু গত 14 দিন তিথি রেঁধেছে, তাও শায়লার কথা মতো। আর হাসপাতালে খাবার নিয়ে গিয়েছে। বেশি ঘন করে করে ডাল, পেঁপে ভাজি অথবা মুসুর ডাল আর লাউ তরকারি, পটল কিংবা বরবটি ভাজা, ডিম, এসব। মাছ মাংস একদম ছুঁয়েও দেখেনি আজলান। মাংস খাওয়া বারণ ছিল। খাওয়ার ফাঁকে আফতাব শেখ আর জাফর আহমেদ চিংড়ি রান্নার বেশ প্রশংসা করলেন। তিথি আম্বিয়া বেগম আর তাহেরা বেগমকে মাছ মাংস তুলে দিয়েছিল। তখনই জাফর আহমেদ বললেন, শায়লা, আজ সব রান্না দারুণ মজা হয়েছে। চিংড়িটা 10-এ 11। আজদান শেখ, আপনি এটা মিস করে গিয়েছেন। একবার খেয়ে দেখুন। দেব? আরে কিচ্ছু হবে না, একবার খেয়ে দেখুন। চিংড়ি মাছ আবার মিস দেয় না কি কেউ? তিথির ইশারায় শায়লা বাটি সরিয়ে দিয়ে বলল, এটা ম্যাডাম রেঁধেছেন স্যার, আমি নই। বাটিতে বেশ কয়েকটা চিংড়ি দিল। সেগুলো তাহেরা বেগমের পাতে দিয়ে বাটিটা নিয়ে রান্নাঘরে চলে গেল তিথি। আইজা চুপচাপ খেতে খেতে মায়ের চোখ বরাবর তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল। আজলান খেতে খেতে জারিফকে বলল, তুমি কাল ওদেরকে নিয়ে চলে যাচ্ছ? আম্বিয়া বেগম অবাক কণ্ঠে বললেন, তুই যাবি না? যাব, এখন না, কাজ আছে। আমাকে হেডকোয়ার্টারে যেতে হবে একটু। জাফর আহমেদ বললেন, আমি সামলে নেব, তুমি আগে বাড়ি যাও। যদি না যাও তাহলে সবাই এখানে থাকুক। আজলান আর কিছু বলল না। তিথি ডোডোকে নিয়ে ফিরে এলো। বাসনে এক কোনায় 1 চামচ ভাত নিয়ে চিংড়ির ঝোল নিয়ে মেখে ডোডোকে হাঁটতে হাঁটতে খাইয়ে দিতে লাগলো। ডোডো ঝাল খেতে ঠোঁট দুটো লম্বা করে উ উ বলল। তিথি গাল চেপে চুমু খেয়ে বলল, মজা? ডোডো মাথা ঝাঁকালো। জাফর আহমেদ বলল, ছেলেও মাতা যাকে মায়ের প্রশংসা করছে। আম্বিয়া বেগম বললেন, বেশি ঝাল দিস না বউ, ওর পেট খারাপ করবে। আইজা বলল, পাতলা খাবার খেলে ওর পেট খারাপ হয় আম্মা, ঝাল খেলে ঠিকই থাকে। ডোডো তিথির কোল থেকে খানিকটা নিচে ঝুঁকে গলা কাত করে চুপচাপ খেতে থাকা আজলানকে ডেকে বলল, পাপ্পা।
আজলান সবেমাত্র পানির গ্লাস ধরেছিল মুখের কাছে। ডোডোর এমন ডাক শুনে তার কাশি উঠে গেল তক্ষুনি। আম্বিয়া বেগম চেয়ার ছেড়লে ছেলের কাছে ছুটে এসে বুকে পিঠে মাথায় মালিশ করে দিতে দিতে আইজাকে বলল, পানি দে, এখন কি হবে রে? আজলান কাস্তে কাস্তে দাঁড়িয়ে পড়ল। তার খাওয়া এমনিতেই শেষ হয়ে এসেছিল। দুর্দান্ত একটা কাশির ধমক ফুসফুস বেয়ে উপরে উঠে আসছে ধীরে ধীরে। সে দ্রুত বেগে হেঁটে ঘরে চলে গেল। ঘরে এসে নিজের ওষুধপত্র খুঁজতে গিয়ে একের পর এক সব ড্রয়ার ধূপধাপ টেনে খুলল। বিছানায় বালিশ চাদর তুলে ফেলল। টেবিলের ড্রয়ারটা চেক করলো। ওষুধের বক্সটা কোথায় রেখেছে মাথায় আসছে না। কোথায়? কাশির ধমকটা বুকে এসে আটকে গেছে। উতলে উতলে উঠছে কাশির বেগ। শ্বাস ছাড়তে কষ্ট হলো। কাশির চোটে চোখে পানি চলে এলো। গলার দুপাশে শিরা ক্রমাগত উঠানামা করতে লাগলো। লাংসে বুলেটের আঘাত লাগায় তা এখনও অনেকটা দুর্বল। ডাক্তার নিয়মিত নেবুলাইজার অথবা ইনহেলার ব্যবহার করার পরামর্শ দিয়েছে। কিছুতেই বুকে চাপ সৃষ্টি করা যাবে না। ইনহেলারটা কোথাও খুঁজে পাচ্ছে না সে। কাউকে ডাকার মতো অবস্থায়ও নেই। টেবিলের উপর হতে ঝপাত করে এক গাদা ওষুধ পড়ে গেল। হাঁটু ভেঙে বসে ওষুধগুলো হাত দিয়ে নাড়াতে নাড়াতে গলা চেপে ধরল সে। চোখ দুটো প্রায় ঝাপসা হয়ে আসছে। ডোডোকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছিল তিথি, কিন্তু সে ঘুমাবে না এখন। তিথি তার মাথা বুকে রেখে ঘুম পাড়িয়ে দিচ্ছে আর সে মুখ তুলে মায়ের দিকে তাকিয়ে আছে। তিথি বলল, ঘুম কবে আসবে? আমার অনেক কাজ ডোডো। ডোডো হাঁ করে চেয়ে রইল। তিথি তাকে বুকে জড়িয়ে ধরে দু গালে আদর করতে করতে ঘরের সামনে দিয়ে যাচ্ছিল। ঘরের ভেতর সমস্ত জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকতে দেখে কৌতূহলবশত ঘরে পা রাখল। তখনই আজলানকে পাগলের মতো ওষুধ হাতটাতে দেখে ডোডোকে মেঝেতে নামিয়ে দিয়ে ছুটে গিয়ে ইনহেলারটা খুঁজে আজলানের ঠোঁটের ফাঁকে গুজে দিল। দু ঠোঁটে ইনহেলার চেপে ধরে শ্বাসকষ্টকে দমিয়ে রাখার চেষ্টায় রত হলো আজলান। ডোডো হামাগুড়ি দিয়ে আজলানের সামনে এসে বসে বাবার মুখের দিকে চেয়ে রইল। তিথি তাকে বুকে টেনে নিয়ে আজলানের দিকে চেয়ে রইল। আজলান একটু স্বাভাবিক হয়ে আসতেই তিথি ডোডোকে নিয়ে উঠে যাওয়ার সময় আজলান বলল, ডোডো সামনে বসো। তিথি ডোডোকে তার সামনে বসিয়ে দিয়ে বেরিয়ে গেল। পায়ে জোর দিয়ে দাঁড়িয়ে বিছানায় শুয়ে পড়ল আজলান। পাশে ডোডোকেও শুইয়ে দিল। ধীরে 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 শ্বাস প্রক্রিয়া চলছে তার। ডোডো তার হাতে থাকা ইনহেলারটা কেড়ে নেওয়ার জন্য ধস্তাধস্তি শুরু করলো তার গায়ের উপর উঠে। আজলান বলল, মহা মুশকিল তো। তিথি এসে এক টানে কোলে নিয়ে নিল ডোডোকে। হাত দুটো চেপে ধরে রেখে আলতো করে চর বসিয়ে বলল, ঘুমা, খুব মারবো ডোডো। ডোডো ঠোঁট টানল। তিথি তাকে বুকে চেপে ধরে বিছানার এক কোণায় গুটিসুটি মেরে শুয়ে পড়ল। ওষুধ খেয়ে কড়া আলো নিভিয়ে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে আজলানও ধীরে সুস্থে শুয়ে পড়ল। বিছানার মধ্যে দু হাত জায়গা এমনি এমনি খালি পড়ে রইল। জারিফ চলে যেতে চাচ্ছিল। আজলান তাই আম্বিয়া বেগমকে বলল, তোমরাও ওর সাথে চলে যাও, আমি কাল পরশু যাব। আম্বিয়া বেগম বললেন, তোর শরীর সুস্থ না, আমরা এভাবে যাব না, কখন কি ঘটে যায়। আজলান বলল, কিছু হবে না, চিন্তা করার দরকার নেই। তাহলে বউ থাকুক। কাউকে দরকার নেই। আফতাব শেখ বললেন। ডোডোর মা কি শেখ বাড়িতে যাবে? আজলান ভ্রুকটি করে ওনার দিকে চাইলেন। আফতাব শেখ গলা ছেড়ে কেসে বললেন, যেহেতু আমার পর তুমি ওই বাড়ির উত্তরসূরি, মনে হলো তোমার পারমিশন দরকার। আম্বিয়া বেগম বললেন, ওকে না খোঁচালে তোর ভালো লাগে না? না। আফতাব শেখ হাসলেন, বললেন, খোঁচাখুচিও মাঝে মধ্যে ভালো কিছু বয়ে আনে। কি বলো আজলান শেখ? আজলান বলল, যার ইচ্ছা সে থাকবে, ইচ্ছা না হলে বেরিয়ে যাবে। আফতাব শেখ হেসে বললেন, তো তার ইচ্ছা হয়েছে সে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে উঠবে, তাহলে উঠুক। আজলান গলায় জোর দিয়ে বলল, না, কারো কোথাও যাওয়ার দরকার নেই,
এই বাংলোয় থাকবে। জারিফ, তুই সাবধানে যেও, গিয়ে আমাকে ফোন করবে। জারিফ খুশি মনে বলল। থ্যাঙ্কস স্যার। সে চলে যেতে উদ্যত হতেই আফতাব শেখ বললেন, আইজার বিয়ের সময় সময় মতো চলে এসো। তোমার স্যার ভালো পাত্র দেখে বোনকে বিয়ে দেবে। এবার আমি একদম চুপচাপ দেখব, নো ইন্টারফেয়ার। আম্বিয়া বেগম দাঁতে দাঁত পিষলেন। আজলান বলল, মাঝে মধ্যে অবাক লাগে আপনার সন্তান হয়ে আমি এত ভালো হলাম কি করে। আফতাব শেখ হো হো করে হেসে উঠলেন। জারিফও হাসল। আরও কয়েকটা দিন কেটে গেছে বাংলোয়। পুরো বাংলো আর বাংলো ভর্তি মানুষ একদিকে, তিথি আর তার বাচ্চা অন্যদিকে। মা ছেলে হাসাহাসি পাগলামি দেখে সবার মন ভালো না হয়ে যাবে কোথায়। ডোডো দ্রুত হামাগুড়ি দিতে জানে। তিথির পিছু পিছু এমন দ্রুত হামাগুড়ি দিয়ে ছুটে পাগলা ষাঁড়কেও হার মানাবে। তারপর ধরতে পারলে খামচি দিয়ে নিজের রাগের বহিঃপ্রকাশ ঘটাবে। তিথি পাগলা ডাকলে মাথা ঝুঁকে খ্যাপা ষাঁড়ের মতো তাকাবে। তিথি হেসে খুন। ঘরের দরজার ওপাশে, জানালার ওপারে আর পর্দার আড়ালে দাঁড়িয়ে আজলান শেখ মা ছেলেকে চুপচাপ পর্যবেক্ষণ করে যায়। তাকে দেখা মাত্রই মা ছেলে এমন সাধু সন্ন্যাসী হয়ে যায় যা পৃথিবীর অষ্টম আশ্চর্যকেও হার মানাবে। বিদায় বেলায় ঘনিয়ে আসতেই জাফর আহমেদ বললেন, আইজার বিয়েতে আমরা দাওয়াত না দিলেও যাচ্ছি। আর হ্যাঁ, ওদের বিয়ের পর আবারও এই বাংলায় দাওয়াত। বৌমার কিন্তু বেশ লেগেছে এই বাংলায় থাকতে, তাই না বৌমা? তিথি মাথা দুলিয়ে সম্মতি জানালো। আজলান বলল, সে দেখা যাবে। দেখা যাবে তবে পরে। বৌমা তোমাকে বলছি, যখনই মন খারাপ হবে এই মশা মাছির আঁকড়ায় চলে আসবে। মশা মাছিগুলো কিন্তু তখন বন্ধুর মতো লাগবে। তোমার জন্য সব সময় এই বাংলোটা খোলা। তিথি বলল, আপনারা কিন্তু আগে ভাগে চলে যাবেন। মা, তুমি কিছু বলো আন্টিকে। তাহেরা বেগম বললেন, বাড়ির বউ দাওয়াত দিয়েছে, এতেই হয়েছে, ওনাকে আর বলতে হবে না। আমরা যাব, কিন্তু ডোডোবাবু চলে যাচ্ছে দেখে ভীষণ মন খারাপ হচ্ছে। ডোডো আইজার কোলে বসে চুপচাপ সবাইকে দেখে যাচ্ছে, যেন মনোযোগ দিয়ে সবার কথা শুনছে সে। তাহেরা বেগম তাকে কোলে নিয়ে নিল। ডোডো ওনার কোলে বসে ডাকলো, নাদা। সবাই হাসলো। তাহেরা বেগম তার গালের সাথে গাল ঠেকিয়ে বলল, দেখেছো, আরও মায়ে ফেলেছে দাদা ডেকে। আবার এসো দাদু ভাই, তোমরা মা ছেলেকে রেখে দিতে ইচ্ছে করছে আমার। তাহেরা বেগম আর জাফর আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে সবাই গাড়িতে উঠে বসলো। শায়লাকে তার পারিশ্রমিক দিয়ে দিয়েছে আজলান। শেখ বাড়িতে পৌঁছানোর ঘন্টা খানিকের মধ্যে রমলা চাচি এসে হাজির, সাথে মিষ্টি নিয়ে এসেছেন। ওনার মেয়ের বিয়ে ঠিক হয়েছে। তিথিকে দেখে বুকে টেনে নিয়ে বলল, আমার মাইয়ার বিয়ায় তোমরা থাকবা? আমার ডোডো ভাইও যাবে। তুমি আসতো শুনে চইলা আইছি। বলছিলাম কি, তোমার জামাই এখন সুস্থ হয়েছে তো? তিথি বলল, তুমি গিয়ে জিজ্ঞেস করো। আমি কেমনে কইতাম? তুমি যাওয়ার পর আমি তারে কত কথা শোনাইছি জানো? জীবনেও তার সামনে দাঁড়ায় কথা বলছি আমি। সেই দিন গায়ে মনে হয় ভূত ভর করছিল। কথা শোনাইয়া মুখে জামটা দিয়া চইলা গেছি। বলছি আর জীবনেও আসুম না এই বাড়িত। তুমি কি তার লগে কথা কও না? কথা থাকলেই তো বলবো। রমলা চাচি ভ্রু কুচকে চেয়ে রইল, বলল, আচ্ছা, পরে কথা বলবো না। যাও, বাচ্চা নিয়ে ঘরে যাও। তিথি সোফায় বসে থেকে জবাব দিল, এখন ঘরে যাওয়া মানা, পরিষ্কার করছে, অনেক ধুলো জমে আছে। রমলা চাচি মুখ বেঁকিয়ে বললেন, তোমার জামাইটা একটা বদ্ধ পাগল, বুঝলা বউ? মাথা খারাপ ছেলে। মানুষ কত জার্নি করে বাড়িতে এসে একটু আরাম করে, আর তোমার জামাই করতেছে ঘর পরিষ্কার। তিথি বোরকাটা খুলে কোলের উপর নিয়ে চুপ করে বসে রইল। আজলান কাস্তে কাস্তে এলো, ডোডোর উদ্দেশ্যে বলল, ডোডো, ঘরে আসতে পারো এবার। ডোডো মিষ্টি খাচ্ছে বসে বসে। বাবার কথা শুনে চোখ তুলে চাইল, হাতে মিষ্টি বাড়িয়ে দিল বাবার দিকে। তিথি তাকে কোলে নিয়ে ঘরে চলে যেতে যেতে বলল, মানুষ কি পাগল হয়েছে যে তোর লালা খাবে? পাগল তো আমি। ডোডো হা করে চেয়ে রইল মায়ের মুখের দিকে। তিথি অবাক, আজকাল হা করে মুখের দিকে তাকিয়ে থেকে কথা শুনে সে কি বুঝে আল্লাহ জানে।
আজলান টি টেবিলের মিষ্টির কার্টুন দেখে বলল, মা মিষ্টি কে এনেছে? রমলা চাচি এসে বলল, আমি আনছি বাবু, ওই আমার রুম্পার বিয়া ঠিক হয়েছে তো তাই। আজলানে ভ্রু কুচকে গেল। রমলা চাচি অপ্রতিভ হেসে বলল, মিষ্টি খাইবা এখন নাকি গোসল কইরা খাইবা? আজলান কেসে বলল, ছেলে কি করে ভালো করে জেনে শুনে দিচ্ছ তো? রমলা চাচি ভরকে গেলেন। আবার রুম্পার বিয়ে ভেঙে দিবে না তো? আমতা আমতা করে বললেন,